আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি আসলে লাইভে আসতে চাইছিলাম এই ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু কোনো এক কারণ পারিবারিক কারণে আমি লাইভে আসতে পারিনি, যার জন্য কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের কিছু কথা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। তো কথাটা হচ্ছে, কেউ বা কারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেলে রিপোর্ট মারতেছে। তো আমি একটা কথা বলি, টেকক স্টোরি বানাই এটা সমস্যা, নাকি আমার স্টোরিতেই সমস্যা, নাকি আমি সমস্যা, আসলে কিছুই বুঝতে পারতেছি না। তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ইউটিউবে আমরা যেটা সার্চ করব সেটা আমাদের সামনে আসবে। আমরা যেটা দেখতে চাবো ওইসব জিনিস আমাদের চোখের সামনে আসবে। আমি যদি টেকোকে ডাবিং না দেখি, টেকোকে স্টোরি না দেখি, তাহলে এগুলা চোখের সামনে আসার কোনো প্রশ্নই আসে না। তোমরা যদি এগুলা পছন্দ না করো, দয়া করে স্কিপ করবা। তাহলে অন্যের চ্যানেলে রিপোর্ট মারার তো কোনো দরকার আমি বুঝতেছি না। আগের চ্যানেলটা এভাবে তোমরা শেষ করছো, আমি সবাইকে বলছি না, সরি ফর দ্যাট, আমি সবাইকে বলছি না, আমার এর আগের চ্যানেলটা এভাবে রিপোর্ট মেরে নষ্ট করে দিস। আর এই সকল রিপোর্ট মারার কারণে চ্যানেলের রিচ একদম বাড়তেছে না, কোনো পরিবর্তন নেই, একদম ডাউন হয়ে আছে। এটা দেখার পর আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে। এটা তো টিকটক না বা ফেসবুক না, ট্রেন্ডিং জিনিস, ভাইরাল জিনিসগুলো চোখের সামনে আসবে এরকম তো কিছু না। এটা তোমার ইউটিউব, তুমি যেটা সার্চ করবা সেটা আসবে, তাই না? তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবা না। সবশেষে বলবো, যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবা, কিন্তু কারো চ্যানেলে রিপোর্ট মারবা না। একটা চ্যানেল তৈরি করতে, ওটাকে গ্রো করতে আসলে অনেক কষ্ট হয়। আচ্ছা, আর বেশি কথা বলবো না, তোমরা গল্পটাকে এনজয় করো। ভালো লাগলে লাইক আর বেশি বেশি একটু কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করলে রিচটা একটু বাড়তে পারে, ঠিক আছে? ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। রাত 3:15, শেষ রাতের প্রহর গনিয়ে ভোর হতে চললো। সবে মাত্র বাসায় ঢুকলো জাঙ্কুক। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। জাঙ্কুকের পিছন পিছন ইয়োনো এসেছিল, তবে সে নিচতলায় চলে গেছে নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে। সুহর মেটা শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর সুহ আর তার লোকজন অন্তত জাঙ্কুকের বাবার পেছনে লাগতে আসবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগুলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই খালি রুমটা দেখতে পায়। বুঝতে পারে জাঙ্কুকের রুমেতে ঘুমায়নি। এরপর রুম থেকে বেরিয়ে থেকে খুঁজতে শুরু করলো। 2 কক্ষ চেক করে তৃতীয় কক্ষে তেল দেখা মিললো। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে আছে তে। খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে আছে। জাঙ্কুক এগিয়ে যেতে ঘুমন্ত থেকে কোলে তুলে নেয়। এরপর নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে দিয়ে উপর থেকে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। ঠান্ডায় উষ্ণ আরাম পেটিতে কাত হয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক তের উপর ঝুঁকে এলোমেলো চুলগুলো কোছাতে শুরু করলো। মেয়েলি কাজের ধারণা তার কাছে নেই, তাই তের সকল চুল এলোমেলো ভাবেই দলা পাকানো শুরু করলো। বেখেয়ালি চোখ পড়লো ঘুমন্ত তের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন যেন জলমল করছে তের রূপ। জাঙ্কুক কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসে পড়লো তের সামনে। এই মুখটা তাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে, অথচ এই মুখটার দিকে তাকালেই সবাই বলবে এই নারী কত নিষ্পাপ, সে কাউকে জ্বালাতেই পারে না। অথচ জাঙ্কুক জানে এই নারী কতটা ভয়ঙ্কর। জাঙ্কুকের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কেউ নারী বাধ্য করতে পারে। জাঙ্কুক পরম যত্নে চোখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ঠান্ডা হাতের স্পর্শ পেতে হালকা নড়ে উঠলো। আজকে তুমি বেঁচে গেলা বউ, তবে দিন আমারও আসবে এই একই বিছানা তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলে জাঙ্কুক তীর গালে ঠোঁট ছোঁয়ালো। শব্দ করে চুমু খেলো একই জায়গায় বারবার। এরপর কাভার থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ততে ঘুমিয়ে আছে। সে আর শুনতে পারলো না জাঙ্কুকের না বলা ভালোবাসার কথাগুলো। জাঙ্কুকের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও তের কাছে অপ্রকাশিত থাকলো। জাঙ্কুক বাইরে থেকে খেয়ে এসেছে, দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়লো না। এরপর হাতে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে কফি তৈরি করে নেয় নিজের জন্য। এরপর বেলকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে ভাবলো, বিয়ের পর এই প্রথম দুজন এক হচ্ছে, বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমাচ্ছে। এই রাতটা কতই না সুন্দর হতে পারতো যদি তার বউ তার সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে তার আপাতত মন যাচ্ছে না। সে খানিকটা ক্লান্ত। এখন তাকেও ঘুমোতে হবে আর পরের দিন বের হতে হবে বাবার সাথে। এমন আরো 2-1 দিন যাবে ব্যস্ততার মধ্যে। ঢাকা ফিরে যা করার করতে হবে বিয়ের ব্যাপারে। তবে জাঙ্কুক সব ঠিক করে নিয়েছে, সে যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে 2 পরিবারের কারো কথা শুনবে না সে। 2 পরিবারের মানুষের যদি এ ব্যাপারে কোনো সমস্যা থাকে তাহলে জাঙ্কুক তাদের কথা শুনবে না। সামাজিক আনুষ্ঠানিকতা যদি চায় তাহলে করতে পারে, জাঙ্কুকের কোনো সমস্যা নেই। তবে তার শর্ত একটাই, তার
তার বউ তার সাথেই থাকবে। মোট কথা পরিস্থিতি যেমনই হোক, ভালো মন্দ সকল পরিস্থিতিতে তার বউ তার পাশে চাই। অন্তত কারোর জন্য সে তার বউকে নিজের কাছ থেকে দূরে করবে না। জাঙ্কুক এবার কফি খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে তের সাথে একই ব্ল্যাঙ্কেটের নিচে। এরপর থেকে কাছে টেনে আনে। উষ্ণতা আরাম পেয়ে তেও মিশে গেল জাঙ্কুকের বুকের মাঝে। জাঙ্কুক দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে তের মাথায় শব্দ করে চুমু খায়। জাঙ্কুক এবার বেড সাইড টেবিলে লাইট অফ করে দেয়। মুহূর্তে অন্ধকার ছুঁয়ে গেল কক্ষ জুড়ে। তে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে জাঙ্কুকের আলিঙ্গনের উষ্ণতা পেয়ে। সকাল 8:45 জাঙ্কুকের গাড়ি হতে তে জিমিনা দুজনেই নামলো কলেজের সামনে। জাঙ্কুক সাথে আসেনি, সে 2-1 ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে, যার জন্য জাঙ্কুকের ড্রাইভারই তাদেরকে দিয়ে গেছে। জিমিনা খুব সকালে তীর জন্য জামা কাপড় বই নিয়ে উপস্থিত ছিল সেই ফ্ল্যাটে। টিকে জাঙ্কুকের রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ত বোধ করলো জিমিনা। তারপরও থেকে এরকম কোনো প্রশ্ন করলো না। জিমিনা জাঙ্কুককে দেখেনি, কারণ জাঙ্কুক সেই সকালবেলা বেরিয়ে গেছে, না হলে থেকে আরো লজ্জার সম্মুখীন হতে হতো। তে কলেজে ঢুকে আশেপাশে তাকিয়ে সুজির খোঁজ করে নিল। সুজির সাথে তের কষাকষির হিসাব বাকি আছে। সুজির জন্য তে কম বিপদে পড়েনি, বলতে গেলে সে এখনো বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র এই সুজির জন্য। আজকে সুজিকে হাতের কাছে না পেলেই নয়। কি রে তে, তুই আজকে সকালে গোসল করিসনি কেন? এত সকালে গোসল কে করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে? যে আজকে করবো শুধু উল্টাপাল্টা কথা বলিস, তাই না? মানে বলছিলাম এখন তো আলাদা বিষয়, তাই না? কিসের আলাদা বিষয়? দেখ জিমিনা, বিষয় যেই হোক না কেন, এই শীতের সকালে গোসল করার মতো পাবলিক আমি না, বুঝেছিস? তুই যে গোসল ছাড়া বেরিয়েছিস, জাঙ্কুক ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো রাত নেই দিন নেই, যখন মনে চায় তখন গোসল করে। রাতে 3টা বাজেও গোসল করা পাবলিক সে। তীর কথায় জিমিনের ইতস্ততা আরো বাড়লো। জিমিনা থেকে কি করে বোঝাবে গোসলের বিষয়টা? তারপর ওরাতেই সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়। আমার বিয়ে 2.5 বছর হয়েছে, এতদিন দেখেছিস আমাকে গোসল করতে যে আজকে করব? আর তুই আজকে আমার গোসল নিয়ে কেন পড়েছিস বলতো? তুই কি আমাকে চিনিস না? আজকে নতুন দেখছিস আমাকে সকালে গোসল না করতে? তুই তো গোসল করিস নি, তাহলে তুই আর আমি এক হলাম নাকি? অবশ্যই এক, এখন আয় সুজিকে খুঁজে বের করতে হবে। এই মাইয়ার আজকে খবর আছে। কথাগুলো বলে তাড়াহুড়ো করে পা বাড়ালো কলেজের পথে। আশেপাশে তাকিয়ে সুজির খোঁজ করলো, কোথাও সন্ধান মিলল না তার। হঠাৎই পেছন থেকে কেউ এসে তার কাঁধ জড়িয়ে ধরলো। তুই জানো তুই এসেছিস, আই মিস ইউ। বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠিয়েছিলি ওনাকে? আমার জামাই ছাড়া ঘুম আসে না, একা একা লাগে, সে বাসর বোঝে না, তার সিস্টেমের সমস্যা আছে, এজন্য বউয়ের কাছে আসে না, তাই না? আর কিসের লিঙ্ক পাঠিয়েছিলে ওনাকে? আবার বলেছিলি লিঙ্ক দেখে দেখে শিখতে। কি শিখবে উনি? হ্যাঁ বল, কি শিখবে? আরে জানো চিল, 2 দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেল। মাইরি সাংঘাতিক তো তুই, অসভ্য মাইয়া। কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তুই ওনাকে? আগে সেটা বল। খবরদার একদম কথা ঘোরাবি না সুজি। বাপরে, তোরা এত অ্যাডভান্স জানো? সব লিঙ্ক দেখাও শেষ? তা কি কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বলতে শুনি? তুই একটু রাগ দেখাতে নিলে সুজি আবারও তাকে জড়িয়ে ধরে। দেখ জানো, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। যদি সেদিন আমি এসব না করতাম তাহলে জাঙ্কুক ভাই হয়তো আজও আসতো না তোর কাছে। তুই বল, বিগত 3 মাস ধরে ভাইয়া রাগ ভাঙানোর চেষ্টা করছিস, তুই পেরেছিলি বল? হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য তো সঠিক ছিল। তুই ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিলি, সেটা আমার ভালো লাগেনি রে। আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক। তাই বলে তুই এইসব পাঠাবি? অন্য কিছু করতিস। তুই তো কত কিছু করেছিস ভাইয়াকে ফেরানোর জন্য, কাজ হয়েছে বল? তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি, হয়েছেও তাই। ভাইয়া তোর কাছে ফিরে এসেছে। সুজির কথায় তোর মন গলে গেল। আসলেই তো গত 3 মাসে তে জাঙ্কুকে রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করেছে। সুজির তরিকা ভুল হলেও সে সঠিক হয়েছে, জাঙ্কুককে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে। তবে জাঙ্কুকের কাছে তোর ইজ্জত শেষ হয়ে গেছে। এই পুরো বিষয়টা জিমিনা বোকার মতন দাঁড়িয়ে দেখলো। মূলত তের আগের কারণটা জিমিনা আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এই কাজটা যে সুজি করেছে সেটা জিমিনা ভাবতেও পারেনি। আর তেও সুজির কথায় রাগ ভেঙে গেল। তখনই সেখানে কোত্থেকে যেন সুগা চলে আসে। গলা কেসে সকলের মনোযোগ ভাঙাতে তের উদ্দেশ্যে বলে, শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে জাঙ্কুক। তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। জাঙ্কুক তোমার ব্যাপারে খুব সেন্সিটিভ। তে তোমার ব্যাপারে কারো ইন্টারফেয়ারেন্স সে পছন্দ করে না। ও যেটা বলে সেটা শুনে যাও তে। তোমার ওপর আসা সকল বিপদের মোকাবেলা জাঙ্কুক একাই করে নেবে, তুমি শুধু ওর হয়ে থেকো। সুগার কথায় তে আবারও মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর সে বলল সবাইকে ক্লাসে চলে দিতে, সে জিমিনকে সাথে নিয়ে যাবে। সুগার কথায় জিমিনা চুপ হয়ে গেল। সুগার তো বলেছিল জিমিনকে বিকালে দেখা করতে, কিন্তু তার আগে সেই সকাল সকাল দেখা করতে চলে আসলো। জিমিনা বুঝতে পারেনি। আবার
আবারও ঘাড় কাত করে সম্মতি জানিয়ে সুজিকে নিয়ে সেখান থেকে চলে গেল। জিমিনা ইতস্তত বোধ করলো। কি হয়েছে, এমন করছেন কেন? চলেন আমার সাথে। সুগার পিছন পিছন জিমিনও হাঁটলো। সুগার গাড়ির সামনে আসতে দরজা খুলে দাঁড়ালো। জিমিনা আর চোখে সুগার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। জিমিনা লজ্জায় তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আর সুগার ড্রাইভিং সিটে বসে পড়ে, গাড়ি স্টার্ট দেয়। আপনার বান্ধবী কোথায় জিমিনা? ও আসেনি? সুগার এই ছোট্ট কথাটাই যথেষ্ট ছিল জিমিনের মুড সুইং এর জন্য। মুহূর্তে জিমিনের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো। আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবীকে জানাননি জিমিন? জানি না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আগে বলুন। যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে। মানে আজকে আমার বিয়ে, সেজন্য আপনাকে সাথে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জিমিন আর সুগার কথাই সিরিয়াস হলো না, হয়তো মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্ত গলায় বলে, আপনার বিয়েতে আমার কি কাজ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কোনো সাক্ষীটা কি হতে পারবো না। আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব আমি। কালকের কথা ভুলে গেলেন জিমিন? আপনি তো আমাকে কালকে ওয়াদা করেছিলেন আমি যাই চাইবো আপনি তাই দিবেন, তাহলে আজকে কেন এরকম করছেন? আমি কোনো কথা খেলাপ করছি না, আমাদের রক্তেই কোনো খেলাপ কথাটা নেই। আপনি বলুন আপনার কি চাই? আমার তো আপনাকে চাই জিমিন। মানে মানে আমি আজকে আপনাকে বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? অসম্ভব, আমি বিয়ে করব না। আমার হয়ে যান জিমিন, সারা জীবন আগলে রাখবো আপনাকে। যদি আজকে আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশনটা নিয়েছি। আমাকে খালি হাতে ফেরাবেন না আপনি। বাকিদের সামলে নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু হ্যাঁ বলুন জিমিন। সুগার কথাই যেন জিমিনের মাথায় আকাশ ভেঙে পড়লো ধপ করে। খালি মস্তিষ্ক দপদপ করতে লাগলো। জিমিনে কিছু বুঝতে পারছে না, শুধু মুখ দিয়ে বলল অসম্ভব। জিমিনে না করার সাথে সাথে গাড়িটি থামলো একটি কাজী অফিসের সামনে। কলেজ থেকে মাত্র 10 মিনিট দূরে কাজী অফিসটি, আর সেখানে অনেকেই দাঁড়িয়ে আছে। হানসুজনকে দেখা গেল দুটো বরমালা নিয়ে। সুগার জিমিনের জন্য অপেক্ষা করছে উৎফুল্লতার সাথে। 4টে মেয়ে 7-8টা ছেলের মতো দাঁড়িয়ে আছে। সুগার গাড়ি থামতেই সকলে হইচই করে গাড়ির দিকে এগিয়ে আসতে চাইলো। সুগার গাড়িতে অবস্থায় হাতের ইশারায় সবাইকে থামিয়ে দেয়। আপনার হাতে 1 ঘন্টার মতো সময় আছে জিমিন। 1 ঘন্টা ভেবে চিনতে তারপর উত্তরটা দিবেন আশা করছি। এখন থেকে হয় আপনার সাথে নতুন জীবন শুরু করবেন, নয়তো এখানে সবকিছু রীতি ঘটবে। এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে। এটা আমি জোর করব না, তবে একটা কথা মাথায় রাখবেন জিমিন, আজকে আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নিব পরিবারের পছন্দের মেয়েকে। আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই, গাড়ি থেকে নামার প্রয়োজন নেই, আমি বুঝে নেব আপনি রাজি নন। কথাটা বলে সুগার গাড়ি থেকে নেমে চলে গেল নিজেদের বন্ধুদের কাছে। জিমিনের অস্ত্রসিক্ত চোখ ঠোঁট কামড়িয়ে কাজী অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জিমিনের কি ডিসিশন নেওয়া উচিত সে বুঝতে পারছে না। জিমিনে ফুপিয়ে কান্না করতে লাগলো। তে পরিস্থিতির শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এত কিছু হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে সুগা কিভাবে জিমিনকে এনে দাঁড় করায়? জিমিনের এখন কি করা উচিত? সুগাকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? সুগাকে আজকে ফিরিয়ে দিলে চিরতরে জিমিনা সুগাকে হারাবে। বারবার সুগা আসবে না জিমিনের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে। আবার সুগাকে গ্রহণ করে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে ওর পরিবারের সাথে আবারও বড় ধরনের ধোকাধারি করা হবে, যেটা জিমিনের ধারা কখনোই সম্ভব নয়। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সময়টা তখন 3:15 ঘরে। সুগা সবেমাত্র জিমিনকে নিয়ে পৌঁছালো জাঙ্গুকের বিল্ডিং এর সম্মুখে। গাড়ি থামতেই সুগা সিট বেল্ট খুলতে খুলতে নত মস্তিষ্কে জিমিনের দিকে তাকালো। অনবরত কান্নায় ফর্সা মুখটা লাল লাল হয়ে গেছে, চোখের পাতা ফুলে গালে পানির দাগগুলো দৃশ্যমান। সুগা গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দেয়। আমরা এসে পড়েছি জিমিন, আপনি নামুন। জিমিনা এখনো মাথা ঝুঁকি ফুপিয়ে কান্না করছে, বারবার হাতের টিস্যুতে অশ্রুগুলো মুছতে থাকছে। প্লিজ কাঁদবেন না জিমিন, এখন কেটে কি হবে বলেন? সবকিছু আপনার ইচ্ছেতেই হয়েছে। এখন আসুন, আপনাকে জাঙ্গুকের ফ্ল্যাটে দিয়ে আমি ঢাকা চলে যাব। জিমিনা চমকে ওঠার মতো মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে তাকালো সুগার দিকে। আপনি এখন চলে যাবেন? না, রাতে জাঙ্কুকের সাথে ফিরবো। এখন খান বাড়িতে যেতে হবে নির্বাচনের কাছে, জাঙ্কুকও যাবে। জাঙ্কুকের লোকদের দেখা যাচ্ছে, আমি ওদের সাথেই যাব। আপনি এখন ওপরে যান, থেকে ফ্ল্যাটেই পাবেন। জিমিনা সুগার পিছন পিছন কয়েক কদম হাঁটলো। সামনে যেতেই সুগার দেখলো আশেপাশে সাদা পাঞ্জাবিতে জাঙ্কুকের প্রায় 30 থেকে 40 জনের ছেলে পেলে দাঁড়িয়ে আছে। ইউনোকেও পাশে দেখা গেল। রাস্তার এপাশ ওপাশ দুপাশে জায়গায় জায়গায় জাঙ্কুকের ছেলে পেলেরা দাঁড়িয়ে থাকতে দেখে সুগার থমকে গেল। যেহেতু আশেপাশে জাঙ্কুকের ছেলে পেলে উপস্থিতি আছে, তার মানে জাঙ্কুককে এখানে কোথাও পাওয়া যাবে। সুগা পরবর্তীতে ছেলেদের কাছ থেকে জানতে পারে ফ্ল্যাটে কেউ নেই, জাঙ্কুকটি নিচেই আছে, ফ্ল্যাটে তালা মারা আছে। জিমিনা চোখের পানি মুছে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নত মস্তিষ্কে সুগার পেছন পেছন পা মেলাতে লাগলো, কারণ আশেপাশে অনেক লোকজনদের দেখা যাচ্ছে।
সুগা খানিকটা পথ পেরোতেই জাঙ্কুকের গাড়ি দেখতে পেল, কিন্তু আশেপাশে কোথাও জাঙ্কুককে দেখা গেল না। খানিকটা দূরে ইয়োনোকে দেখা গেল। সুগা এগিয়ে এসে ইয়োনোর সাথে দেখা করে জিমিনকে একটা চেয়ারে বসালো। ইয়োনোকে জিমিনের জিম্মাদার বানিয়ে দিল। একজন ছেলেকে দিয়ে জিমিনের জন্য খাবার অর্ডার করে সুগা এগোলো রাস্তার অপর পাশে জিওপের উদ্দেশ্যে, কারণ সে জিওপকে দেখতে পেল। যেহেতু এখন তের বিয়েটা প্রকাশ্যে সবার সামনে চলে এসেছে, তাহলে জিওপের পরিবার কেন জাঙ্কুক আর তের বিয়ের ব্যাপারটা মেনে নিচ্ছে না, এটা মূলত জিজ্ঞেস করতে চাচ্ছে। সুগা জিওপের কাছে গিয়ে ভালো মন্দ কথাবার্তা বলতে থাকে আর জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। নামজুন আঙ্কেল কল দিয়েছিল ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। ওদিকে ইয়োনো ভাই ফোন করে বলল এখানে আসতে, তার জন্য আসলাম আর কি। যাক, ভালো করেছো, তাহলে তোমাকে দেখি খুশি হলাম। আমরা সবাই চাই তুমি আমাদের সাথে মিলেমিশে থাকো। আমরা এখন একে অপরের আত্মীয় মানুষ, তাই না? সুগার কথায় জিওপ হালকা হাসলো। তার মূলত কারো সাহায্য নিয়ে উপরে উঠতে একদম পছন্দ না। শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করেছো, তা তোমার ব্যবসার কি খবর, কেমন চলছে শুনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালোই চলছে। এই এক সপ্তাহ পরে ইন্ডিয়া যাব কিছু নতুন কালেকশন ইনপুট করার জন্য। ব্যবসাটা একটু বড় করতে যাচ্ছিলাম আর কি। ইনশাল্লাহ দোয়া রইলো। কোনো হেল্প লাগলে বড় ভাই হিসেবে আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার পাশে আছি। কি ব্যাপার ভাই, আপনিও কি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মুডে আছেন নাকি? তোমার কি মনে হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা কি করবো না? তোমরা কি এখনো জাঙ্কুক আর তের সম্পর্কটা নিয়ে দ্বিধায় আছো নাকি? না ভাই, তেমন কিছু না। বাসায় এখনো জানানো হয়নি তের বিয়ের ব্যাপারে। ভাবছি আজকে রাতের ট্রেনে বাসায় ফিরবো, আর কালকে পরিবারের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তারপরে সঠিক কোনো সিদ্ধান্ত আসবে। কেন, তোমার পরিবার কি কোনোভাবে জাঙ্কুককে মেয়ের জামাই হিসেবে মানতে আপত্তি আছে নাকি? তেমন কিছু না ভাই, আসলে তের বিয়ে আমরা চেয়ারম্যান পরিবারের সাথে ঠিক করে রেখেছিলাম। আমার আব্বু চাচ্চুরা অনেক স্ট্রিট জবানদারি মানুষ, ওনারা তের বিয়ের ওয়াদা করেছিল চেয়ারম্যানের পরিবারের সাথে, সেজন্য একটু টেনশনে আছি আর কি। আচ্ছা, তোমার পরিবারে যদি তের বিয়েটা নিয়ে আপত্তি জানায় তাহলে আর কি তের জায়গায় জিমিনের বিয়ের প্রস্তাব রাখবো পরিবারের মধ্যে। তে তো অলরেডি ম্যারিড, সেখানে ওরকে দ্বিতীয় বিয়ে তো দেওয়া সম্ভব না। চেয়ারম্যান পরিবার ভালো, ছেলেও শিক্ষিত, জিমিনকে ভালো রাখবে, আব্বু চাচার ওয়াদাও রক্ষা হবে। জিওপের কথায় যে না সুগার কলিজায় লাগলো। শখ খাওয়ার মতো কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলো। সুগার তো প্রথমে ভেবেছিল তের বিয়ে দিতে না পারলে পারিবারিক প্রেসারে হয়তো জিমিনকে বসাতে চাইবে তের জায়গায়, এটাই হয়েছে। আচ্ছা, জাঙ্কুক যে তেকে নিজের সাথে নিতে চাইছে সেটা তোমার পরিবার মেনে নিবে? এখানে আমি বা আমার পরিবারের কেউ ম্যাটার করে না ভাই। আমরা যদি কেউ গুরুত্বপূর্ণ হতাম তাহলে এখানে আমাদের মত অমতের প্রসঙ্গ আসতো। বলতে পারতাম আমাদের বোন আগে আমাদের বাসায় যাবে, এরপর সসম্মানে শ্বশুর বাড়িতে পাঠাবে। এখানে আমরা অমূল্যহীন এবং মূল্যহীন মানুষের মতামত হয় না। এখানে শুধু আমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি, নয়তো বোন শব্দটা কবেই যেন পর হয়ে যেত। এরকম মান অভিমানে জিওপ তের উপর কষ্ট পেয়ে চুপ হয়ে রইল। ভাই বোনের বনাবনি করার দরকার। এরপর সুগা আঙুল তুলে রাস্তার অপর পাশে অদূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক আর তেকে দেখিয়ে বলে, তোমার তের প্রতি কষ্ট অভিমান থাকতে পারে জিওপ, কিন্তু তোমার কি মনে হয় তে নিজের জন্য ভুল কাউকে চুজ করেছে? সুগার আঙুল অনুযায়ী তাকালো জিওপ, দেখলো অদূরে তে আর জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এক হাতে ফোনে কথা বলছে, অন্য হাতে তের কলেজ ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের পকেট থেকে টাকা বের করছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আমি জানি হয়তো তুমি জাঙ্কুকের প্রতি নারাজ, কিন্তু আমি বলবো তুমি তোমার পার্সোনাল বিষয়গুলোকে আলাদা রেখে জাঙ্কুক আর তেকে দেখো। তের জন্য জাঙ্কুকের থেকে পারফেক্ট কাউকে তুমি খুঁজে পাবা না। তোমরা চেষ্টা করেও জাঙ্কুকের মতো কাউকে তের জন্য এমন করে এনে দিতে পারবে না। জাঙ্কুকের রাত বেশি হতে পারে, কিন্তু সে তোমার বোনের জন্য খুবই সেন্সিটিভ। জীবনে এমন অনেক ছেলে পাবে যে শুধু প্রেম করে ধোকা দেয়, আবার কিছু ভালোবাসা সত্যিকারের হয়েও দেখবে শেষ পর্যন্ত পূর্ণতা দিতে পারে না। তুমি এমন ভালোবাসা খুব কমই দেখতে পাবে, যে ভালোবাসা তোমাকে পাওয়ার জন্য সমাজের সাথে লড়াই করে নেবে। সমাজ, পরিবার বা অন্য কিছুর কাছে ম্যাটার করবে না তার কাছে। এটা হচ্ছে আমাদের জাঙ্কুক, যে থেকে পাওয়ার জন্য নিজের পরিবার, তোমার পরিবার, এমনকি তেকেও সুযোগ দিচ্ছে না তাকে ছাড়ার জন্য। জাঙ্কুক খানের ভালোবাসা শুধু ভয়ঙ্কর নয়, ভয়াবহ বটে। এই যে এক্ষুনি দেখো, আমি, তুমি, জাঙ্কুকের বাবা সবাই জাঙ্কুকের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে আছে। অথচ ওই জাঙ্কুক খান দেখো নিজের বউয়ের ছোট ছোট আবদার পূরণ করতে ব্যস্ত আছে। এরপরও যে তুমি ভাববা ওদের দুজনকে আলাদা করার কথা। সুগার পর এত কথার মধ্যে জিহুপ কোনো উত্তর করতে পারল না, শুধু চুপ করে রইল। তার কাছে বলার মতো আপাতত কোনো ভাষা নেই। তবে তেজি নিজের জন্য ভুল কাউকে বাছাই করেনি, এতেই সে সন্তুষ্ট হয়েছে।